সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এবং তার চিকিৎসা এবং কী করণীয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন শারীরিক এবং মানসিক সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নিয়াজ টি পারভীর 1965 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইম্পালস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ এনটিভিকে এবং সমস্ত দর্শককে। কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন যে শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো নিয়ে আজ আমরা একটু বিস্তারিত জানবো। তার আগে প্রথমে জানতে চাই যে কিশোরী বলতে আসলে কি বোঝায়? কিশোরী বা বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স, এই বয়সটা আসলে খুবই একটা সেন্সিটিভ সময়। সেটা হচ্ছে একটি শিশু বয়স থেকে অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্ট হওয়ার যে সময়টা, সেই সময়টাকেই আমরা পূর্ণ অ্যাডাল্ট হওয়ার যে সময়টা, সেই সময়টাকে আমরা কিশোরী বা বয়ঃসন্ধিকাল বলে থাকি। সাধারণত দেখা যায় 9 থেকে 18 এই বয়স পর্যন্ত সময়টাকে আমরা বলি। এই সময়টা খুবই একটা ট্রানজিশনের পিরিয়ড। এই সময়ের মধ্যে দিয়ে তাকে পার হতে হয়। এই কিশোরী সময়টা শারীরিক এবং মানসিক দুটো ব্যাপারই কিন্তু কিশোরীর, এবং শুধু কিশোর না, কিশোর দুজনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই সময়টাতে আসলে তাদের মধ্যে কি কি ধরনের চেঞ্জেস দেখা দেয়? বয়ঃসন্ধির মাধ্যমে কিন্তু একটা মেয়ের বিভিন্ন শারীরিক পরিবর্তনগুলো হয়, বিভিন্ন হরমোনের পরিবর্তনগুলো হয়। একটা মেয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরিবর্তন যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন যেটাকে আমরা ম্যানার্কি বলে থাকি বা মাসিক বা পিরিয়ড বলে থাকি। কিন্তু পিরিয়ড হওয়ার আগে কিছু কিছু পরিবর্তন হয়, যেমন তার ফিজিক্যাল কিছু চেঞ্জ হয়, যেমন হঠাৎ করে সে একটু বেশ হেলদি হয়ে যায়, একটু লম্বা হয়ে যায়। তারপর হচ্ছে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। তারপরে কিছু হেয়ার গ্রোথ হয়, এক্সিলারি হেয়ার, পিবিক হেয়ার, এগুলো গ্রোথ হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তার কিন্তু মানসিক চেঞ্জও হয়ে থাকে। হঠাৎ করে দেখা যায় যে মেয়েটা হঠাৎ করে তার শারীরিক পরিবর্তনের জন্য তার কিছু মানসিক পরিবর্তন হয়। সে হয়তো ওই সময়টা এই পরিবর্তনটা হয়তো সবার সাথে সে শেয়ার করতে পারে না। দেখা যায় যে ওই সময়টা তাদের বাবা মার থেকে একটু গ্যাপ হয়ে যায় সব কিছু শেয়ার করার মতো। হয়তো বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা, ওদের সাথে সে অনেক কিছু শেয়ার করতে পারে। তো এই চেঞ্জগুলো হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেছি, মেনস্ট্রুয়েশনটা 9 থেকে শুরু করে 16 বছর পর্যন্ত যে কোনো সময় হতে পারে। এবং এই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে একটা মেয়ের জন্য একটা আশীর্বাদ, কেন এই মেনস্ট্রুয়েশনের মাধ্যমে কিন্তু একটা মেয়ে মা হতে পারে। যখন একজন মেয়ে কিশোরী বয়সে পা দিবে, তখন আসলে বাবা মায়ের আসলে কতটুকু ছেলে মেয়েদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন বিল্ড আপ করা উচিত? একটা শিশু এই হরমোনের পরিবর্তনের জন্য সে অ্যাডোলেসেন্সে পা হচ্ছে, তার পিরিয়ড হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তার কাছে একদমই নতুন। কাজে তার পিরিয়ডটা হবে, সেটা কেমন হবে, কেমন সাইকেল হবে, সে কীভাবে তাকে চলতে হবে, এর জন্য কিন্তু প্রয়োজন একটি মা বা বাড়িতে বড়রা যারা আছেন তাদের কিন্তু আগেই কিন্তু মেয়েটাকে প্রিপেয়ার করতে হবে। তাকে একটু কাউন্সেলিং করা যে এই চেঞ্জগুলো কিন্তু তোমার মধ্যে হবে, তাই না? আগে থেকে, অন্তত 1-2 বছর আগে থেকে তাকে সেগুলো প্রিপেয়ার করা। এটা সাইকেলটা কেমন হবে, কখন হবে, কিভাবে সেটা মেনটেন করতে হবে, আর কি কি পরিবর্তন হতে পারে। এবং কোনো একটা কিছু পরিবর্তন হলেই যাতে সে সাথে সাথে তার মায়ের সাথে শেয়ার করে বা বড়দের সাথে শেয়ার করে। সে কিন্তু মায়ের সাথে বা বড়দের সাথে শেয়ার করলে সে এক্সাক্ট জিনিসটা যেটা সেটা জানবে। অথচ সে যদি নিজে সেটা সলভ করতে চেষ্টা করে বা অন্যদের কাছে, অনভিজ্ঞ কারোর কাছে হেল্প নেয়, তাহলে কিন্তু অনেক সময় এম্বারেসিং কিছু হতে পারে বা বিপদে পড়তে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে কিন্তু স্কুলের টিচারও কিন্তু অনেক ভূমিকা আছে। কারণ একটা বাচ্চা কিন্তু সারাদিন স্কুলে থাকছে, 7-8 ঘন্টা সে স্কুলে থাকছে। স্কুলেও কিন্তু এই পিউবার্টাল যেটা বয়েজ আছে, গার্লস আছে, তাদের কিন্তু টিচারদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে যে কী ধরনের চেঞ্জগুলো হয়। এই বয়সে বাচ্চারা কিন্তু টিচারদের কথাগুলো অনেক বেশি ওবে করে। হ্যাঁ, বাবা মার চেয়ে যেমন করে টিচারদের। ছেলেদের ক্ষেত্রেও একটা ছেলে কিন্তু জানবে না যে তার কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয় এই পিউবার্টাল স্টেজে। সেগুলো যদি তার বাবার কাছ থেকে সে শুনে, তাহলে কিন্তু সে এক্স্যাক্টলি সেগুলো সে সঠিকভাবে সেগুলো ট্যাকেল করতে পারবে। অথচ সে যদি সেগুলো না জানে, তাহলে কিন্তু সে অনেক সময়
মেন্টাল পেশেন্ট হয়ে যায়, সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে। এবং এই টিনেজ বাচ্চারা কিন্তু অনেক কিছু এই সময় কিন্তু সঠিক পথে যদি না আগায়, সঠিক ধারায় যদি না যায়, তাহলে কিন্তু অনেক কিছু সামাজিক অবক্ষয় হয়ে যায়, তাই না? সাইকোলজিক্যাল বা সেক্সুয়াল কোনো অ্যাবিউজের শিকার হতে পারে, আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে, এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়ে যায়। এবং এই ধরনের ডিপ্রেশন থেকে, এই ধরনের সোশ্যাল ইসে থেকে কিন্তু অনেক সময় টিনেজ বাচ্চারা বা টিনেজের মধ্যে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও দেখা যেতে পারে। কাজে আমি বলবো যে এই সময়টা খুবই সেন্সিটিভভাবে বাবা মাকে, ছেলে মেয়েকে হ্যান্ডেল করতে হবে। কিশোরী বয়সে কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? আচ্ছা, এখানে যেটা আমি বলেছি প্রথমে একটা বিশাল চেঞ্জ হচ্ছে, পিরিয়ডটা হচ্ছে। তো এই বয়সী বাচ্চাগুলো আমাদের কাছে আসে, বা বাচ্চারা না ঠিক কিশোরীগুলো তাদের মায়েরা বা বাবারা নিয়ে আসে যে পিরিয়ডের বিভিন্ন সমস্যা। তো পিরিয়ডের সমস্যা যেটা হয়ে থাকে, আমরা যেটা রেগুলার পেয়ে থাকি, যে পিরিয়ডটা হয়তো কারো অনিয়ম হচ্ছে, কারো দেখা যায় যে পিরিয়ড অনেক দিন পরপর হচ্ছে, বা দেখা গেলো পিরিয়ড শুরু হয়েছে 2 মাস 3 মাস ব্লিডিং হচ্ছে। এইটা খুবই একটা কমন সমস্যা। আরেকটা দেখা যায় পিরিয়ডের সময় পেইন হতে পারে, পিরিয়ডের পেইন। তো সামান্য একটু পেন, এটা কিন্তু স্বাভাবিক, যেটা হতেই পারে। আমরা একটু বলি যে একটু সাম্পল প্যারাসিটামল বা অ্যান্টিস্পাজম এটা দিলেই অনেকটা ওভারকাম হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই পেনটা অনেক বেশি সিরিয়াস হতে পারে, যে তার স্কুলে যেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, বাইরে যেতে পারছে না, সারাক্ষণ হয়তো বেশ ছটফট করতে হচ্ছে। তো এটা কিন্তু দেখতে হবে যে কোনো কারণ আছে কিনা। অনেক সময় আমি যেটা একটা ডিজিজ আছে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসের জন্য কিন্তু এই ধরনের পেইন হতে পারে। আর পিরিয়ডের অনিয়ম যেটা আমার কাছে যখন বাচ্চারা আসে বা মায়েরা আসে, তাদেরকে আমরা কাউন্সেলিং করি যে প্রথম 1-2 বছর ইনিশিয়ালি কিন্তু পিরিয়ডটা একটু ইরেগুলার হতেই পারে। কারণ এই পিরিয়ডটা কিন্তু হচ্ছে পুরোটাই একটা রিমোট কন্ট্রোল হচ্ছে বাচ্চাদের ব্রেন। তো ব্রেনটা কিন্তু কিশোরী বয়সে তখন ম্যাচিওর হয় না। তো ব্রেনটা ম্যাচিওর হতে 2-3 বছর সময় লাগে। তো এর জন্য এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, যে এটা একটা অসুস্থতা। দেখা গেলো যে বাচ্চার মারা কালকে পিরিয়ড হয়েছে, আজকে চলে আসলো যে আমার মেয়ের তো গত মাসে পিরিয়ড হয়েছিল, এই মাসে তো পিরিয়ড হয়নি। তো অনেক বেশি সেন্সিটিভ মা, আবার অনেক বেশি টেনশনে যারা থাকে তারা চলে আসে। তো এটা মায়েদের জন্য বলছি যে এটা কিন্তু একদমই স্বাভাবিক। প্রথম 2-3 বছর ইরেগুলারিটি হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়েদের পিরিয়ড শুরু হয়েছে 1 মাস 2 মাস পিরিয়ড হতে হতে দেখা গেল যে একটি মেয়ে রক্তশূন্যতায় চলে গেছে, এনিমিয়াতে চলে গেছে। সেই সময় কিন্তু দেখা যায় যে যদি এত বেশি সিরিয়াস মায়েরা যদি কনসিয়াস না থাকে, তাহলে কিন্তু মেয়েরা যখন আসে আমাদের কাছে, দেখা গেলো যে তার হিমোগ্লোবিন 5-6 খুবই রক্তশূন্যতায় ভুগছে। তো এরকম পরিস্থিতি যাতে না চলে যায় যে মেয়েদের ব্লিডিং হতে হতে তারা রক্তশূন্যতায় চলে গিয়েছে, ওরকম হলে কিন্তু তাকে অবশ্যই আসতে হবে। আমার কথা হলো যেটা, যে কিশোরী মেয়েদের এই ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু যদি কিছু বেশি প্রবলেম মনে হয় ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং এটার জন্য যে চিকিৎসা আছে সেটা নিতে হবে। বয়সন্ধিকালে সিস্টের কথা বলে যে সিস্ট হয়েছে, এটি আসলে কেন হয়ে থাকে? হরমোনাল চেঞ্জের জন্য অনেক সময় ফিজিওলজিক্যাল সিস্ট হয়ে থাকে, কিন্তু ইদানিং আমরা যে প্রবলেমটা পেয়ে থাকি সেটা হচ্ছে পিসিওএস। পিসিওএস যেটাই আমাদের কাছে মায়েরা বা পেশেন্ট এসে বলে যে আমার পিসিওএস আছে। তো পিসিওএস কিন্তু একটা খুবই কমন সমস্যা। ইদানিং আমরা বয়সন্ধিকালে টিনেজ বাচ্চাদেরও পাচ্ছি। তাদেরকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই কিশোরীগুলো অনেক ওভারওয়েট, তারা অনেক মুটিয়ে গেছে, তাদের ওজন অনেক বেশি, এবং তাদের দেখা যায় যে পিরিয়ডটা খুবই অনিয়ম হচ্ছে। পিরিয়ড দেখা যায় যে প্রথম হয়েছে হয়তো 3 মাস 6 মাস 1 বছর পিরিয়ড পরপর হচ্ছে, অথবা পিরিয়ড একদমই হচ্ছে না, এবং পিরিয়ড যখন হয় পিরিয়ডটা পরিমাণও কম হয়। এবং তাদের এই যেটা সিস্ট, যেটা পিসিওএস পলিসিস্টিক ওভারি, এটার সাথে তারও আরও কিছু প্রবলেম থাকে, যে এগুলো এই পেশেন্টদের দেখা যায় যে একটু হরমোনাল ইমব্যালেন্স থাকে, তাদের শরীরে মেল হরমোনের আধিক্য থাকে, এবং এর জন্য মেল হরমোনের জন্য তাদের দেখা যায় যে ছেলেদের মতো কিছু ফিচার হয়। ছেলেদের যেরকম গোফ দাড়ি হয় সেগুলো হয়, হেয়ার গ্রোথ হয়, এক্সেসিভ হেয়ার অবাঞ্ছিত লোম যেটা বলা হয়, হেয়ার গ্রোথ হয়। তারপরে দেখা যায় যে তাদের স্কিনটা ডার্ক হয়ে যায়, অয়েলি স্কিন হয়ে যায়, ঘাড়ে মুখে কিছু কালো কালো ছোপ হয়, এবং এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, এবং পিরিয়ডের অনিয়ম হয়। এবং এরাই যখন আবার আরেকটু বড় হয়, তখন কিন্তু এই পেশেন্টগুলো কিন্তু আবার বন্ধ্যাত্বে ভোগে। ম্যাম, আপনি বলছিলেন যে পিসিওএস এর কথা, এবং পরবর্তী সময় যেটা আপনি বলছিলেন যে এটা বন্ধ্যাত্বতে পরিণত হতে পারে, সেই বিষয়টি আমাদেরকে যদি বলতেন। এক্স্যাক্টলি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একদম পরিবারকে কিন্তু যথেষ্ট সচেতন হতে হয়। তো তাদের জন্য যেটা হচ্ছে, তাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হয়। এই সমস্ত মেয়েদের দেখা যায় যে তাদের খাদ্যাভ্যাসে যথেষ্ট প্রবলেম আছে। তারা হয়তো হেলদি খাবার যেগুলো সেগুলো খাচ্ছে না, ফাস্ট ফুড, তারপরে বাইরের খাবার, রিচ ফুড, তো এই খাবারগুলোর প্রতি বেশি আসক্ত।
কিন্তু এবং আরেকটা হচ্ছে তাদের ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, সারাদিন তারা হয়তো স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসেও তারা সেডেন্টারি লাইফস্টাইল মেইনটেইন করছে। কিন্তু তাকে কিন্তু নিয়মিতভাবে তাকে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলোর মধ্যে কিন্তু থাকতে হবে। দেখা গেছে যে তারা যদি ওয়েটটা অপটিমাম, যেটা বিএমআই অনুযায়ী যদি বলি 20 থেকে 24 বিএমআই বা আইডিয়াল হাইট অনুযায়ী যে আইডিয়াল ওয়েটটা আছে সেটা যদি মেনটেন করে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের এই পিসিওসের যে ইরেগুলারিটি, ফেশিয়াল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অনেকটাই ওভারকাম হয়ে যায়। এবং এই পিসিওসের জন্য যেহেতু তাদের একটা বিউটিফিকেশনের একটা ব্যাপার আছে, তাই না, মুখে ছেলেদের মতো দাড়ি গোঁফ হচ্ছে, অনেক সময় তারা মুখ ঢেকে রাখছে, শেভ করছে, এবং এর জন্য কিন্তু তারা সাইকোলজিক্যাল অনেক সমস্যায় ভুগে, সবার কাছে যেতে পারে না, বন্ধু বান্ধবের কাছে যেতে পারে না, তাদের রেগুলার শেভ করতে হয় বা কসমেটিক ইসে নিতে হয়। তো এর জন্য কিন্তু তারা একটা মানসিক ডিপ্রেশনে ভুগে। যদি কারোর এই ধরনের প্রবলেম খুব বেশি হয়ে থাকে এবং মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়েছে, তাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক যারা রয়েছে তাদের পরামর্শ নেওয়া? না, আমি প্রথমে বলবো যে তাকে প্রথমে তার নিজের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে, তার নিউট্রিশনিস্টের কাছে যে একটা প্রপার ডায়েট চার্ট নিতে হবে, সেটা মেনটেন করতে হবে। কিন্তু তারপরে যদি সেটা এক্সেসিভ পর্যায়ে যায় অথবা বন্ধ্যাত্বে যায়, তাহলে কিন্তু রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তাকে হেল্প অবশ্যই নিতে হবে। এই পিসিওসের পাশাপাশি আর কি কি ধরনের আসলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে মেয়েদের? যেটা হয়ে থাকে অনেক সময় সাদাস্রাবের সমস্যা হয়ে থাকে, একটু লিকোরিয়া সমস্যা হয়ে থাকে। এটার পিছনে কিন্তু কারণ যে তারা কিন্তু মিনিস্ট্রাল হাইজিনটা প্রপারলি মেনটেন করে না। ইয়াং বয়সে দেখা যায় যে তারা যে প্রপারলি কীভাবে মিনিস্ট্রেশনের সময় যে হাইজিনটা কীভাবে মেনটেন করতে হবে সেটা অনেকেই জানে না। দেখা যায় যে তারা প্যাডটা সঠিকভাবে ইউজ করছে না, সময় মতো ইউজ করছে না। আর গ্রামাঞ্চলে যেটা দেখা যায় যে এখনও কিন্তু আমাদের দেশের মেয়েরা কিন্তু প্যাড না ইউজ করে কাপড় ইউজ করছে, এবং কাপড় ইউজটা কিন্তু একদমই হাইজেনিক না। কাজে সেটা থেকে কিন্তু দেখা যায় জরায়ুতে ইনফেকশন হয়ে যায়। আবার দেখা যায় যে এই সময় বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, সারাদিন স্কুলে থাকছে, তারা একদমই পানি খাচ্ছে না, ওয়াশরুমে যাচ্ছে না, ওয়াশরুমও সেই ধরনের স্ট্যান্ডার্ড না, এবং এর জন্য কিন্তু তাদের ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে। আলটিমেটলি তারা কিন্তু একটা বিভিন্ন ধরনের জ্বরের ইনফেকশন, ইউরিন ইনফেকশনে ভুগছে, এবং এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী, যে আলটিমেটলি কিন্তু তাদের একটা বন্ধ্যাত্বের কারণ হচ্ছে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হয়ে ইন ফিউচারে তাদের বন্ধ্যাত্বের কারণ হচ্ছে। কিশোরী বয়সে শারীরিক এবং মানসিক যত্ন নেওয়াটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়, এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা
বয়স অনুপাতে উচ্চতা কম আছে। ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সব থেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ডা। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। কিশোরদের ক্ষেত্রে আমরা আরও একটি সমস্যা দেখে থাকি যে কারো ক্ষেত্রে খুব আর্লি ম্যারেজ হচ্ছে। সো এই আর্লি ম্যারেজের কারণে কিন্তু আমরা দেখতে পাই যে খুব দ্রুত তাদের প্রেগনেন্সি চলে আসছে, এবং অনেক সময় দেখা যায় লো বার্থ ওয়েট হচ্ছে। সো এই বিষয়ে আপনার আসলে পরামর্শ কি বা মেসেজ কি? কিশোরীদের কিন্তু ওভার নিউট্রিশনের কথা যেটা বললাম, আন্ডার নিউট্রিশন, অ্যানিমিয়া, রক্তশূন্যতা, তারপর হচ্ছে হুকম ইনফেস্টেশন, এগুলোও কিন্তু এই বয়সে হয়ে থাকে। আর সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়ে থাকে আমাদের রিমোট অঞ্চলে, যেটা মানে 18 বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে, এবং 18 বছরের আগে যাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রসবকালীন গর্ভকালীন জটিলতা হচ্ছে। তাদের বাচ্চা ওজনে ছোট হচ্ছে, সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে, রিপিটেড মিসক্যারেজ হচ্ছে। আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের কিন্তু মানে বাধাগ্রস্ত প্রসব হচ্ছে, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ লেবার বলি। এবং অবস্ট্রাকটিভ লেবার থেকে দেখা যায় যে তাদের জরায়ু ফেটে যেতে পারে, ভিভিএফ হতে পারে। কাজে আমার আজকের অনুষ্ঠানের মধ্যে মেসেজ এটাই যে কিশোরীরা একদম প্রথম থেকেই তার একটা সুস্থ লাইফ লিড করবে, তাদের খাবার দাবার, এক্সারসাইজ, মানে সাইকোলজি সব কিছু স্ট্যান্ডার্ডভাবে চলবে। এবং তাদের মায়েদের জন্য বলছি, কিশোরী মেয়েটাকে অবশ্যই 18 বছরের আগে বিয়ে দেবে না, এবং মেয়েরাও যাতে জানবে তাদের বিয়ের বয়সটা 18, এবং 20 বছরের আগে কখনোই সন্তান নেবে না। কিশোরীকালীন যে মানসিক সমস্যাগুলো আছে, শারীরিক পরিবর্তনগুলো আছে, সেগুলো অবশ্যই প্রথমে বাবা মা বা বাড়িতে যারা আছেন তাদের সাথে শেয়ার করবে। কখনোই সেগুলো নিয়ে কোনো ডিপ্রেশনে ভুগবে না, এবং সেগুলোর জন্য কোনো সমস্যা হলে সমাধান কিন্তু আছে, পরিবারেও আছে বা ডক্টরের কাছে আছে, কাজে সেগুলো নিতে হবে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভ্যালুয়েবল কিছু মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হার্ট যেটি আছে বুকের মাঝখানে আছে, সেটি সিস্টোল এবং ডায়াস্টোল বলি আমরা। যে রক্তর হার্টটা পাম্প করে যখন, তখন সারা শরীরে রক্তটি ছড়িয়ে যায়। এই যে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিটি হাত পা সব জায়গায় একটা এই রক্তনালীর উপর একটা প্রেশার পড়ছে, সেটা হচ্ছে রক্তচাপ। ধর এটা একটি টিউবের ভিতর দিয়ে একটা পানি যাচ্ছে, সেখানে যাওয়ার সময় তো নিশ্চয়ই টিউবের পারপেন্ডিকুলার একটা চাপ হয়। এই যে চাপটা, সেটা বলে রক্তচাপ। এই রক্তচাপটা যখন 140/90 অথবা এর বেশি হয়, তখনই সেটাকে বলি আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।